হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, র একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি অ্যালফা নিউমেরিক সিকোয়েন্স অ্যারেঞ্জমেন্টের পার্ট 2 এর ক্লাস করাবো। ঠিক আছে, পার্ট 1-এ আমি তোমাদের বেসিক কনসেপ্টের সাথে 1 থেকে 33 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দিয়েছি এবং বিভিন্ন ট্রিকও শিখিয়েছি কিভাবে দ্রুত করা যায়। ঠিক আছে, তো এই পার্টে আমি 34 থেকে শুরু করছি। ওকে, তো দেখো মন দাও এদিকে। চলো, বলেছে প্রদত্ত বর্ণ চিহ্নের শ্রেণীটি অধ্যয়ন করুন এবং প্রশ্নটির উত্তর দিন। যদি এই মূল শৃঙ্খলার প্রত্যেকটি স্বরবর্ণকে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে বদলে দেওয়া হয়, প্রত্যেক ব্যঞ্জনবর্ণকে কোনো স্বরবর্ণের সাথে বদলে দেওয়া হয়, তবে এই প্রকারে গঠিত পরিণত শৃঙ্খলায় কতগুলি ব্যঞ্জনবর্ণ হবে যার ঠিক পরে একটি চিহ্ন হবে। তো কি বলেছে, প্রত্যেকটি স্বরবর্ণকে কার সাথে বদলাতে হবে? ব্যঞ্জনবর্ণের সাথে। প্রত্যেকটি স্বরবর্ণকে ব্যঞ্জনবর্ণের সাথে বদলে দেওয়া হবে, আর প্রত্যেক ব্যঞ্জনবর্ণকে কোনো স্বরবর্ণের সাথে বদলে দেওয়া হবে। প্রত্যেক ব্যঞ্জনবর্ণকে বদলে দেওয়া হবে স্বরবর্ণের সাথে। ঠিক আছে, তো এইভাবে যদি করি তবে এই প্রকারে গঠিত পরিণত শৃঙ্খলায় কতগুলি ব্যঞ্জনবর্ণ হবে? কতগুলি ব্যঞ্জনবর্ণ হবে যার ঠিক পরে একটি চিহ্ন। ব্যঞ্জনবর্ণ হবে যার ঠিক পরে একটি চিহ্ন। তো এইটা আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, এখন এই কোশ্চেনটা তুমি কি সবার মতো ওই পুরোটাকে আবার নতুন করে লিখবে? লিখে এই এলগুলোকে যে কোনো স্বরবর্ণ বানিয়ে দেবে, আর মানে এই ব্যঞ্জন বর্ণগুলোকে, আর যেগুলো স্বরবর্ণ আছে এ ই আই ও ইউ, এগুলোকে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ বানিয়ে দেবে। লিখে তারপরে কি এটা করবে? না, সেটা করতে যাবে না। তুমি কি করবে? তুমি এখানে দেখতে পাচ্ছ যে ইনস্ট্রাকশনে যেটা বলেছিল স্বরবর্ণকে ব্যঞ্জন বর্ণ করা হচ্ছে, তার মানে স্বরবর্ণগুলো আর থাকছে না, সেটা ব্যঞ্জন বর্ণে পরিণত হচ্ছে, আর ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণে। তো এখন উত্তরে কি চেয়েছে? আমাদের উত্তরে চেয়েছে ব্যঞ্জন বর্ণ, তারপরে চিহ্ন থাকবে। কিন্তু আমি এখন এই ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যেগুলো আমাদের স্বরবর্ণ ছিল সেইগুলোই এখন ব্যঞ্জন বর্ণ, তাই না? তার মানে ব্যঞ্জন বর্ণ না খুঁজে আমরা কি করব? স্বরবর্ণ দেখব এবং তারপরে চিহ্ন দেখব। তাহলে ডাইরেক্ট আমরা এইটার থেকেই, এই শৃঙ্খলা থেকেই বা এই শ্রেণী থেকেই অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, কারণ এখন যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলো আর ব্যঞ্জন বর্ণ নেই, সেগুলো আসলে কি? সেগুলো আসলে স্বরবর্ণ। তাই স্বরবর্ণের পরে চিহ্ন খুঁজবো। চলো দেখি, স্বরবর্ণের পরে চিহ্ন একটা, তারপরে এই 2, তারপরে এই আই স্বরবর্ণ 3, স্বরবর্ণের পরে চিহ্ন, তারপরে দেখো ও স্বরবর্ণ, তারপরে চিহ্ন রয়েছে 4, তারপরে এ স্বরবর্ণ চিহ্ন রয়েছে, তারপরে 5, স্বরবর্ণের পরে চিহ্ন কটা রয়েছে? 5টা। ঠিক আছে, এই স্বরবর্ণগুলো তো অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করে দিয়ে ব্যঞ্জনবর্ণ করে দেবো ইনস্ট্রাকশন অনুযায়ী, তার মানে ব্যঞ্জনবর্ণের পরে চিহ্ন হয়ে গেল। তা স্বরবর্ণের পরে চিহ্ন খুঁজলেই সেটাই ব্যঞ্জনবর্ণের পরে চিহ্ন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো, ভেরি গুড। নেক্সট 35 নম্বর বলেছে, যদি উক্ত শৃঙ্খলার সব চিহ্নগুলোকে সরিয়ে দেওয়া হয় তবে নিম্নলিখিত কোন সংখ্যাটি ডান দিক থেকে সপ্তম স্থানে হবে? চিহ্নগুলোকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ডান দিক থেকে সপ্তম। চিহ্ন সরিয়ে দিতে বলেছে মানে চিহ্নগুলো সরিয়ে কি নতুন করে লিখবো? না, আমরা চিহ্নগুলো গুনবই না, কাউন্ট করব না। তাহলে ডান দিক থেকে সপ্তম, ডান দিক থেকে দেখো প্রথম, ঠিক আছে, এইটা দ্বিতীয়, কারণ চিহ্ন গুনবো না তো, তাই চিহ্ন বাদ দিয়ে দিচ্ছি। এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। তাহলে ডান দিক থেকে সপ্তমে আমাদের কি আছে? 6। ঠিক আছে, 6 অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, এইবারে 36 নম্বর। যদি শ্রেণীটির বাম দিক থেকে দ্বিতীয় চিহ্ন এবং তৃতীয় বর্ণের সাথে শ্রেণীটির ডান দিক থেকে পঞ্চম এবং ষষ্ঠ পদটি একসাথে লেখা হয় তবে কোন বর্ণচিহ্নের যুগ্মটি তৈরি হবে? আচ্ছা, কি বলেছে? প্রথমে বলেছে শ্রেণীটির বাম দিক থেকে দ্বিতীয় চিহ্ন, বাম দিক থেকে দ্বিতীয় চিহ্ন বলেছে, তার মানে চিহ্নগুলোকে কাউন্ট করব বাম দিক থেকে। বাম দিক থেকে এই প্রথম চিহ্ন,
আর এই দ্বিতীয় চিহ্ন, তাহলে কি হলো এই চিহ্নটা, ঠিক আছে। তাহলে উত্তরে এই চিহ্ন থাকবে, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়, এই অপশন এ অ্যান্সার নয়, ঠিক আছে। এবার আমি দেখব যে আর কি বলেছে, বাম দিক থেকে দ্বিতীয় চিহ্ন এবং তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ কালি চেঞ্জ করে নিয়েছি যাতে তোমরা পরে দেখে বুঝতে পারো। দেখো তৃতীয় বর্ণ, তাহলে প্রথম বর্ণ এটা, দ্বিতীয় বর্ণ এটা, তৃতীয় বর্ণ এটা, তাহলে তৃতীয় বর্ণ কি জি, তাহলে জি এই একটাতেই আছে, এইটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলো বাকিগুলো খুঁজে দেই। বাকিগুলো বলেছে কি যে শ্রেণীটির ডান দিক থেকে পঞ্চম এবং ষষ্ঠ পদটি একসাথে লেখা হয়। পদ বলেছে, এখানে বর্ণ বা ইসে বলেনি, পঞ্চম এবং ষষ্ঠ, তাহলে 1 2 3 4 5 6, তো পঞ্চম এবং ষষ্ঠ, পঞ্চম পদ এটা, ষষ্ঠ পদ এটা, তাহলে কোথায় রয়েছে, এই যে, ঠিক আছে, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো নেক্সটে যাই। 37 নম্বর প্রশ্ন বলেছে, যদি উক্ত শৃঙ্খলাটির সব চিহ্নগুলোকে সরিয়ে দেওয়া যায় তবে নিম্নের কোনটি ডান দিক থেকে পঞ্চমটির বাম দিকে নবম স্থানে আসবে। আচ্ছা, চিহ্নগুলোকে সরিয়ে দিতে বলেছে, তো চিহ্ন কাউন্ট করব না। ডান দিক থেকে পঞ্চম মানে রাইট থেকে পঞ্চম, এর পঞ্চমটির বাম দিকে, তার মানে লেফটে কত, নবম মানে 9। তো এবার দেখো, তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে বিপরীত মেরু চুম্বকের পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এখানে ডান দিক বা দিক বিপরীত, তাহলে এখানে আকর্ষণ হিসাবে আমি কি করব, যোগ করব, 9 আর 5 কত, 14, ঠিক আছে। তাহলে 14তম দেখব কোন দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে, কারণ প্রথমে যেটা থাকে সেই দিক থেকে দেখতে হয়, এবং এখানে যেহেতু বিপরীত তাই যোগ করলাম, তো 14তম ডান দিক থেকে। চলো দেখি, ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই চিহ্ন বাদ দেবো, চতুর্থ মানে 4-এর পরে দেখো 5 6 7 8 9 10 11 12 13 14, 14তে কি আছে আমাদের, বি আছে, বি রয়েছে অপশন বিতে, ঠিক আছে। ক্লিয়ার? চলো এইবারে 38 নম্বর বলেছে যে উপরোক্ত শৃঙ্খলায় এমন কতগুলি অক্ষর আছে যার ঠিক পূর্বে এবং ঠিক পরে একটি চিহ্ন, পরে চিহ্ন অ্যান্ড আছে। আচ্ছা, এমন কতগুলো অক্ষর যার পূর্বে অ্যান্ড এবং পরেও অ্যান্ড, ঠিক আছে, তো এটা আমরা খুঁজবো। তো দেখো এই যে দুটো অ্যান্ডের মাঝে অক্ষর 1, তারপরে দুটো অ্যান্ডের মাঝে অক্ষর 2, ঠিক আছে, তারপরে দেখো দুটো অ্যান্ডের মাঝে অক্ষর 3, তো 3টে আর আছে, নেই, তাহলে 3 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে এনটিপিসি সিবিটি 1 2021-এ আসা প্রশ্ন, এই তোমার অক্ষর এবং ইসেরি সংখ্যা এবং বর্ণের মানে চিহ্নের। তো 39 নম্বর বলেছে, যদি প্রদত্ত বিন্যাসের সব বিশেষ অক্ষর অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, দেখো বিশেষ অক্ষর কোনগুলো, বিশেষ অক্ষর হলো সিম্বল, ঠিক আছে, বিশেষ অক্ষর হলো সিম্বল, স্পেশাল ক্যারেক্টার মানেই সিম্বলের কথা বলছে, সিম্বল সরিয়ে দেওয়া হয় তবে নিম্নলিখিত কোনটি এক্স এর ডান দিকে 10তম স্থানে হবে। তাহলে এক্স এর ডান দিকে 10তম হবে, সিম্বল মানে চিহ্নগুলোকে সরিয়ে দেব, তাহলে ডান দিকে 10তম 1 2 3 4 5 6 7 8 9 10, তো কি হবে আমাদের, আর হবে অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 40 নম্বর, নিম্নে প্রদত্ত ক্রমে এমন কতগুলি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট আছে যাদের প্রত্যেকের ঠিক পরে একটি স্বরবর্ণ মানে ভাওয়েল কিন্তু তার ঠিক পূর্বে কোনো সংখ্যা নেই। আচ্ছা, এমন কতগুলি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ আছে যার ঠিক পরে একটি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণর পরে স্বরবর্ণ কিন্তু পূর্বে কোনো সংখ্যা নেই বলেছে, সংখ্যা কেটে দেব, ঠিক আছে, এটা খুঁজতে হবে। আচ্ছা দেখি, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণর পরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ নেই, এখানে নেই, এখানেও নেই,
এই যে ব্যঞ্জন বর্ণ তারপরে স্বরবর্ণ, তার পূর্বে সংখ্যা থাকবে না বলেছে, সংখ্যা নেই, চিহ্ন রয়েছে, তার মানে এই একটা পেলাম আমি। ব্যঞ্জন বর্ণ তারপরে স্বরবর্ণ কিন্তু পূর্বে সংখ্যা নেই, তাহলে এক আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে এনটিপিসি সিবিটি 2022 আসা প্রশ্ন। দেখো বলেছে যদি শৃঙ্খলায় সব সংখ্যা সরিয়ে দেওয়া হয় তবে নিম্নলিখিত কোনটি ডান দিক থেকে অষ্টম স্থানে হবে? তো ডান দিক থেকে অষ্টম স্থানে হবে কোনটি জানতে চেয়েছে। তো কোনগুলো সরাতে হবে? সংখ্যাগুলোকে, সংখ্যাগুলোকে কেটে দেব, মানে গুনবো না। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো যদি না গুনি তাহলে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম কি পাচ্ছি আমরা? এম পাচ্ছি। অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আমরা এখানে অ্যান্সার পেলাম এম। চলো নেক্সট 42 নম্বর। যদি প্রদত্ত বিন্যাসটি উল্টো ক্রমে লেখা হয় তবে কোন উপাদানটি ডান প্রান্ত থেকে 10তম উপাদানের ডান দিকে 7তম? উল্টো করে লেখা হয়। দেখো আগের ক্লাসেই তোমাদের আমি বুঝিয়েছিলাম যে সবাই এরকম কোশ্চেনে কি করে, উল্টো করে লিখবে তারপরে এটা গুনবে, কিন্তু তুমি সেটা করবে না। যখনই বলবে উল্টো ক্রমে লেখা হয় তখন এই বাম দিকটাকে ধরে নেবে ডান দিক আর এই ডান দিকটাকে ধরে নেবে বাম দিক, তাহলেই এটা উল্টো হয়ে গেল। ঠিক আছে, তাহলেই লেখাটা উল্টো হয়ে গেল। ওকে, এবারে চলো দেখি, বলেছে তবে কোন উপাদানটি ডান প্রান্ত থেকে 10তম, তাহলে রাইট থেকে 10তম উপাদানের ডান দিকে সপ্তম, ডান থেকে 10-এর ডান দিকে সপ্তম। তাহলে দেখো এখানে দুটোই ডান ডান, তাহলে দুটোই একই দিক হলে কি হবে? আমাদের বিয়োগ হবে, কারণ সমমেরু বিকর্ষণ করে 10 থেকে 7 গেলে 3। ঠিক আছে, 10 থেকে 7 গেলে 3। এবার 3 কোনটা নেব? এইটা নেব। 3তম কোন দিক থেকে? ডান দিক থেকে, ডান দিক থেকে। তাহলে কাউন্ট কোন দিক থেকে করব? এই দিক থেকে। কেন? কারণ আমাদের উল্টো করে লিখলে এটা ডান দিক হয়ে যায়, তাই। ওকে, চলো তাহলে 3তম ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে দেখো এই প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়, কি আসছে তাহলে অ্যান্সারে? প্লাস আসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এইবারে 43 নম্বর। বলেছে যদি প্রদত্ত বিন্যাসটি উল্টো ক্রমে লেখা হয় তখন কোন উপাদানটি ডান প্রান্ত থেকে ডান প্রান্ত থেকে 8তম স্থানের বাম দিকে 5তম স্থানে হবে? তো আবার বলেছে উল্টো ক্রমে লেখা হয়, তাহলে এটা বাম দিক না, এটা এখন আমাদের ডান দিক। আর এটা ডান দিক না, এটা এখন আমাদের বাম দিক। তো ডান প্রান্ত থেকে 8তম স্থানের বাম দিকে, তাহলে ডান প্রান্ত থেকে 8তম, ডান থেকে 8-এর বাম দিকে 5, ডান থেকে 8-এর বাম দিকে 5, দুটো আমাদের বিপরীত, তাই আমরা যোগ করব। 8 আর 5-এ 13তম, আর প্রথমটা লিখবো 13তম ডান থেকে, ডান থেকে। তাহলে এখন ডান কোনটা? এইটা, এইখান থেকে 13তম, এইখান থেকে 13তম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কি আসলো আমাদের? সি। সি আছে অপশন এতে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 44 নম্বর। বলেছে যে নিম্নলিখিত কোনটি এই বিন্যাসের বাম প্রান্ত থেকে ষষ্ঠম স্থানের ডান দিকে চতুর্থ? বাম প্রান্ত থেকে ষষ্ঠমের ডান দিকে চতুর্থ, বাম থেকে ষষ্ঠমের ডান দিকে চতুর্থ। আচ্ছা, এখানে কি উল্টো বলেছে? বলেনি, তাহলে যেটা বাম দিক সেটা বাম দিকই থাকবে, ডান দিক ডান দিকই থাকবে। এবারে আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করব কি না, যোগ করব। কেন? কারণ বিপরীত, ডান আর বাম রয়েছে, বিপরীত রয়েছে, তাহলে যোগ করব। 6 আর 4-এ কি হবে? 10, 6 আর 4-এ 10। এবার আমরা বাম থেকে 10 নেব, 10তম বাম থেকে, আর বাম যেটা ছিল সেটাই রয়েছে, তার মানে বাম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, কি আছে? @ অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার?
ভেরি গুড। চলো এইবারে 45 নম্বর বলেছে অক্ষর চিহ্ন সংখ্যা যুগ্ম নিম্নলিখিত বিন্যাসটি অধ্যয়ন করে নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, এখানে কি প্রশ্ন আছে সেটাই তো লেখা নেই। জাস্ট এ মিনিট, আমি এইটা কি কোশ্চেন আছে দেখে নিই। এটা আমার এই ক্লাস করানোর জন্য যেটা এরকম নিয়েছি সেখানে লেখা নেই, তাহলে ওটা লেখা ছিল। জাস্ট এ মিনিট, আমি দেখে নিচ্ছি কি কোশ্চেন আছে। আচ্ছা দেখো, এখানে তোমার কি বলতো, ওই যেটা প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ দেবো তোমাদের, তার মধ্যে লেখা রয়েছে, এখানে কোনোভাবে মুছে গেছে, ডিলিট হয়ে গেছে। তো এখানে নিচে কি ছিল, এমন কতগুলি অক্ষর আছে, এমন কতগুলি অক্ষর আছে যার ঠিক পূর্বে, যার ঠিক পূর্বে একটি প্রতীক এবং পরে একটি সংখ্যা। ঠিক আছে, এমন কতগুলি অক্ষর আছে যার ঠিক পূর্বে একটি প্রতীক, পরে ঠিক পরে একটি সংখ্যা। ঠিক আছে, প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ দেবো, তার মধ্যে পেয়ে যাবে। তো সেটার মধ্যে এটা লেখা রয়েছে। চলো আমরা দেখি তাহলে এখানে অক্ষরের পূর্বে প্রতীক পরে সংখ্যা। অক্ষর পূর্বে প্রতীক আছে, নেই, হবে না। তাহলে প্রতীকের পরে অক্ষর, এই যে প্রতীকের পরে অক্ষর পরে সংখ্যা একটা। ঠিক আছে, তারপরে প্রতীকের পরে অক্ষর পরে সংখ্যা দুটো, তারপরে তোমার এই প্রতীকের পরে অক্ষর পরে সংখ্যা তিনটে, আর নেই। তাহলে কটা হলো, তিনটে। তিন আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে আমাদের টাইপ 4 শুরু হচ্ছে। দেখো টাইপ 4-এ আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রয়েছে, এই যে 158, 438 সংখ্যা রয়েছে। চলো এটার কোশ্চেন তো সমাধান করাবো, তার আগে একটা জিনিস ভালো করে এখানে বোঝো, যে আমাদের কোনো একটা সংখ্যা যদি আমি লিখি, ধরো লিখলাম যে 253, এখানে এইটা হলো আমাদের প্রথম। ঠিক আছে, এটা হলো প্রথম অঙ্ক, এইটা হলো দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, আর এইটা হলো আমাদের তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। ঠিক আছে, মনে থাকবে এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয় অঙ্ক। ঠিক আছে, আর বাম দিক ডান দিক যেরকম ছিল সেরকমই, এটা বাম দিক আর এই পাশেরটা ডান দিক, আগের মতনই। ওকে, চলো তাহলে এবার সমাধান করি। বলেছে যদি প্রত্যেকটি সংখ্যার প্রথম অঙ্কের, এটা আমরা একটা এসে এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম বিষয়টাকে, তো অন্য কালি দিয়ে কোশ্চেনটা সমাধান করি। যদি প্রত্যেকটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 5 যোগ করা হয়, বলেছে প্রত্যেকটা সংখ্যার প্রথম অঙ্কের সাথে 5 যোগ করা হবে। তার মানে এই একগুলোর সাথে 5 যোগ করব, তো 5 আর এই একের সাথে যখনই আমি 5 যোগ করব, এটা 6 হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো আমি এখানে একের জায়গায় কি লিখছি, 6 লিখছি, কারণ 5 যোগ করলাম। 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়ে যাবে। এই একের সাথে প্রথম অঙ্কের সাথে বলেছে না, এই যে প্রথম অঙ্ক কোনটা, প্রথমটা, তাহলে একের সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে 5 আর 1-এ 6 হয়ে যাবে। 3-এর সাথে 5 যোগ করলে 5 আর 3-এ 8 হয়ে যাবে। 2-এর সাথে 5 যোগ করলে 7 হয়ে যাবে। কি করলাম বুঝতে পেরেছো, প্রথম অঙ্কের সাথে 5 যোগ করলাম। ওকে, তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য, দ্বিতীয় অঙ্ক কোনটা, মাঝেরটা, প্রথম তারপরেরটা দ্বিতীয়, তাহলে এই দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য, দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য, দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য। তাহলে এই 5 দিয়ে 6কে কি ভাগ করলে মেলে পুরোপুরি, না মেলে না, তার মানে এইটা হচ্ছে না। 3 দিয়ে 9কে ভাগ করলে মেলে, 3 তিরিককে 9, হ্যাঁ 3 দিয়ে দেখো 9কে ভাগ করলে মিলে যায়, 3 তিরিককে 9, এই যে এইটা মিললো, তার মানে এই একটা। তারপরে 8 দিয়ে 6কে ভাগ করলে মেলে, না মেলে না, মেলে কি, মেলে না। 2 দিয়ে 8কে ভাগ করলে মেলে, হ্যাঁ 2 দিয়ে 8কে ভাগ করলে মেলে, 4 দুগুনি 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুনি 8 মানে মেলে। 3 দিয়ে 7কে ভাগ করলে মেলে, মেলে না। তাহলে এমন কতগুলি সংখ্যা, ওই তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য হলো, কতগুলি, দুটো, দুটো সংখ্যার প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক দ্বারা পূর্ণ বিভাজ্য হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে,
চলো নেক্সট। এইবারে 47 নম্বর বলেছে যদি সব থেকে বড় সংখ্যার শতকের অঙ্কটিকে সব থেকে ছোট সংখ্যার হাজারের অঙ্কের সাথে যোগ করা হয় তবে প্রাপ্ত পরিণাম কি হবে। আর এখানে দ্রষ্টব্য সব ক্রিয়াকলাপ বাম থেকে ডান দিকে করতে হবে বলেছে। যদি নাও বলে দেয় তাহলে আমরা বাম থেকে ডান দিকেই করব, আর যদি বলে দেয় যেটা সেইভাবেই করব। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো বলেছে যে শতকের অঙ্কটিকে সব থেকে ছোট সংখ্যার হাজারের অঙ্কের সাথে যোগ করা হলে, তাহলে শতক আর হাজার আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যদিও এত দূর আমাদের লাগবে না, হাজার অবধি লাগে, তাও আমি এটা লিখলাম। ঠিক আছে, আমরা প্রথম এই দিক থেকে যাব, এই দিক থেকে একক, দশক, শতক, এইভাবে করে আমাদের কি পাবো, কোটি পর্যন্ত আমরা স্কুল লাইফেও পড়েছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি চেয়েছে, সব থেকে বড় সংখ্যা। বড় কোনটা দেখো, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর মধ্যে বড় কোনটা তুমি বলো, সব থেকে বড় কোনটা? এই যে এটা 9627, এইটা হলো বড়। আর সব থেকে ছোট সংখ্যা, সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট কোনটা দেখো, দেখো ভালো করে দেখো, এই যে এটা, তাই না? এটা 4000 আর বাকিগুলো 4000-এর থেকে বেশি আছে, তার মানে এইটা সব থেকে ছোট। তাহলে সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যার হাজারের অঙ্ক, হাজারের অঙ্ক কোনটা? এই যে 9 আর এই যে 4, হাজারের অঙ্ক যোগ করা হলে কি হবে, 9 আর 4, তাই তো? বড় সংখ্যার সব থেকে বড়টার শতক বলেছে, সব থেকে বড়টার শতক, বড়টার শতক 6 আর 4, তাহলে কত হবে, 6 যোগ 4 10 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চলো, ভেরি গুড, নেক্সট। এইবারে 48 নম্বর, যদি দ্বিতীয় সব থেকে বড় সংখ্যাটির তৃতীয়টিকে সব থেকে ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্কটির সাথে যোগ করা হয় তবে প্রাপ্ত পরিমাণ। তাহলে দ্বিতীয় সব থেকে বড় সংখ্যা, তাহলে সব থেকে বড় এইটা, আর দ্বিতীয় সব থেকে বড় এইটা। ওকে, দ্বিতীয় সব থেকে বড় সংখ্যার তৃতীয়টিকে, তৃতীয়, তাহলে এই যে এটা প্রথম, এইটা দ্বিতীয়, এটা তৃতীয়, তার মানে তৃতীয়টা কি, শূন্য নিলাম। তৃতীয়টিকে সব থেকে ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্কটির, তাহলে সব থেকে ছোট কোনটা, এইটা, এইটার দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় কোনটা, 3, এর সাথে কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। 3 আর 0 যোগ করলে 3ই পাবো আমরা। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 49 নম্বর বলেছে যদি উপরে দেওয়া প্রত্যেকটি সংখ্যার শতকের অঙ্কের সাথে 2 যোগ করা হয়, প্রত্যেকটা সংখ্যার শতকের সাথে 2 যোগ করা হয়, তবে এই প্রকারে প্রাপ্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার শতকের অঙ্ক দশকের অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তার মানে 2 যোগ করে দশকের অঙ্ক দ্বারা বিভাজ্য হতে হবে, তাই তো? শতকের সাথে যোগ 2 করার পরে দশক দ্বারা, এইটা দশক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, সম্পূর্ণ বিভাজ্য জানতে চেয়েছে। তাহলে শতকে পুরো লিখে দিই, শতকের সাথে 2 যোগ করে, তো দেখি 3 আর 2 যোগ করলে 5, 4 দ্বারা কি বিভাজ্য না? 4 আর 2 যোগ করলে 6, 8 দ্বারা বিভাজ্য না? 6 আর 2 যোগ করলে 8, 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, এই একটা পাচ্ছি। তারপরে তোমার 2, ওই 1 আর 2 যোগ করলে 3, 1 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। 7 আর 2 যোগ করলে 9, বিভাজ্য না, এটাও বিভাজ্য না, এটাও বিভাজ্য না। 4 আর 2 যোগ করলে 6, 1 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। 7 আর যদি আমি 2 যোগ করি 9, বিভাজ্য না, তাহলে কটা, একটা, দুটো পাচ্ছি, দুটো, তিনটে পাচ্ছি, এখানে ডবল দাগ, তিনটে পাচ্ছি, তিনটে। কিন্তু অ্যান্সারে আমাদের তিনটে দেয়া নেই, ঠিক আছে, তিনটে দেয়া নেই। শতকের অঙ্কের সাথে 2 যোগ করা হলে প্রাপ্ত সংখ্যাগুলির
মধ্যে কতগুলি শতকের সংখ্যার শতকের অঙ্ক দশকের অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দশকের অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এখানে অ্যান্সার, ও দেখো এই জায়গাটায় আমার এই কোনোভাবে টাইপিং মিস্টেক হয়েছে, কারণ দুই জায়গাতেই এক রয়েছে, তো একটাকে 3 বানিয়ে দাও। ঠিক আছে, এটাকে 3 বানিয়ে দিলাম। ঠিকই আছে, আমার হিসাব ঠিক আছে। এখানে অপশানে 3 লেখা হয়নি, ভুল হয়েছে টাইপিং এর সময়। ওকে, চলো নেক্সট। এইবারে 50 নম্বর বলেছে, যদি প্রত্যেকটি সংখ্যার এককের অঙ্কের সাথে দশকের অঙ্ক বদলে দেওয়া হয় তবে কোন মূল সংখ্যাটি সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে? সংখ্যার এককের অঙ্কের সাথে দশকেরটা বদলে দেওয়া হবে, তবে কোন মূল সংখ্যাটি সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে? বদলানোর পরে কোনটা সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে? কার সাথে কি বদলাচ্ছে? এককের সাথে দশক, একক দশক পরস্পর বদলে দেব। তাহলে এটা হয়ে যাবে 7 1 2, এটা হয়ে যাবে 4 3 6, ঠিক আছে, এটা হয়ে যাবে 2 7 2, এটা হয়ে যাবে 3 6 1, এটা হয়ে যাবে 6 7 2। বদলে দিলাম। এবার কোন মূল সংখ্যাটি সব থেকে বড়? তাহলে কোনটা সব থেকে বড় হয়ে গেল? কোনটা সব থেকে বড়? আমাদের এইটাই সব থেকে, যেটা বড় ছিল সেটাই এখনো বড়ই আছে। তাহলে 712, তার মানে সেইটা কোন মূল সংখ্যা থেকে পেয়েছি? 721 থেকে, তাই 721 আমাদের অ্যান্সার। কোন মূল সংখ্যাটা বলেছে? তো 712 সব থেকে বড় আছে, কিন্তু সেটা পেয়েছি কোন মূল সংখ্যা থেকে? 721 থেকে, তাই 721 অ্যান্সার। ক্লিয়ার? এককের অঙ্কের সাথে দশকের অঙ্ক বদলে দেওয়া হয়, তাই করেছি। এককের অঙ্কের সাথে দশক বদলে দিয়েছি। 6 7 2, এটা তো 7 1 2, তাহলে এইটাই আমাদের অ্যান্সার, অপশন সি। ওকে, চলো নেক্সট। এইবারে 51 নম্বর বলেছে, যদি সব সংখ্যাগুলির দশকের এবং এককের অঙ্কের অবস্থান নিজেদের মধ্যে বদল করা হয় তবে মূল শ্রেণীর কোন সংখ্যাটি শ্রেণীর যথাক্রমে সবথেকে বড় এবং সবথেকে ছোট সংখ্যা হয়ে যাবে? আচ্ছা, সংখ্যাগুলির দশকের এবং এককের অঙ্কের অবস্থান নিজেদের মধ্যে বদলানো হচ্ছে, দশকের এবং এককের অঙ্কের অবস্থান। ঠিক আছে, তা বদলাই। এইটা হয়ে যাচ্ছে 92, এটা 47, এটা 39, এটা 57, এটা 91, এটা 25, এটা 57, এটা 49, এটা 39, এটা 17। ঠিক আছে, এবার এই যে বদলালাম, তোমরা যখন পরীক্ষার সময় করবে এইভাবে কি লিখবে না, একবারে দেখবে। ঠিক আছে, পরপর এখান থেকে দেখে এইভাবে এটা হিসাব করবে, 92 47 39, তোমার বদলানোর দরকার নেই, এই কোশ্চেন থেকেই উল্টো করে হিসাব করে নেবে। ঠিক আছে, কিন্তু বোঝানোর জন্য আমি যদি না লিখি তাহলে তো তোমাদের বোঝাতে অসুবিধা, তাই লিখে করাচ্ছি। ঠিক আছে, বলেছে যে দশকের অঙ্কের সাথে এককের অঙ্কের স্থান বদল করলাম, তবে মূল শ্রেণীর কোন সংখ্যাটি শ্রেণীর যথাক্রমে সব থেকে বড় এবং সব থেকে ছোট? তাহলে সব থেকে বড় কোনটা এখন বলো বদলানোর পরে? সব থেকে বড় হলো এই যে 92, তাই তো? হ্যাঁ 92, সব থেকে বড় 92। আর সব থেকে ছোট কোনটা হচ্ছে? সব থেকে ছোট হচ্ছে এই যে 17, সব থেকে বড় 92 আর সব থেকে ছোট 17। এইগুলো চেয়েছে মূল শ্রেণীর সংখ্যা, তাহলে মূল শ্রেণীতে কি কি ছিল সেইটাই। 92টা ছিল 29, 17টা ছিল 71, 92টা ছিল 29, 17টা ছিল 71। ঠিক আছে, বুঝতে পেরেছো? মূল শ্রেণীতে, তাহলে মূল শ্রেণীতে 29 ছিল 92টা, 17টা ছিল 71। ক্লিয়ার? চলো নেক্সট, 52 নম্বর। যদি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হয় তবে এই প্রকারে প্রাপ্ত কতগুলি সংখ্যার প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? প্রথম অঙ্কের সাথে, এই যে ইনস্ট্রাকশন এখানে বলেও দিয়েছে, প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হয় এবং করার পরে দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 আর 2 5, 4 দ্বারা বিভাজ্য না। তারপরে 3 আর 3 6, 4 দ্বারা বিভাজ্য, এই 8 দ্বারা বিভাজ্য না, 8 দ্বারা বিভাজ্য না।
4 আর 3 7 2 দ্বারা বিভাজ্য না। 1 আর 3 4 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 2 দুগুণী 4। 3 আর 3 6 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3 দুগুণী 6। তাহলে আমাদের অ্যান্সার কটা হচ্ছে? দুটো পাচ্ছি, দুটো। অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এইবারে 53 নম্বর বলেছে উপরোক্ত শ্রেণীর বাম প্রান্ত থেকে তৃতীয় এবং ডান প্রান্ত থেকে পঞ্চম স্থানে আসা সংখ্যার গুণফল কত হবে? বাম থেকে তৃতীয় আর ডান থেকে পঞ্চম। বাম থেকে তৃতীয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 2 3। আর ডান থেকে বলেছে পঞ্চম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 1 2 3 4 5। পেলাম, এইগুলোর গুণফল চেয়েছে। তাহলে 78 আর 76 গুণ করব। 6 8 48 8, এককে 8 আসছে। দেখো একটাতেই এককে 8 আছে, এককে 8 একটাতেই রয়েছে, আর কোথাও এককে 8 নেই। তাহলে এইটাই অ্যান্সার। পুরো গুণ করার দরকার নেই আমাদের। যদি আরো একটা অপশনে এককে 8 দেখতাম তাহলে গুণ করতাম আমি। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কত পাবো? 5 9 2 8 পাবো। ওকে নেক্সট। 54 নম্বর, যদি প্রদত্ত শ্রেণীর সব সংখ্যাগুলোকে অধক্রমে সাজানো হয় তবে এদের মধ্যে কোন সংখ্যাটির অবস্থান অপরিবর্তিত থাকবে? সবগুলোকে, সংখ্যাগুলোকে অধক্রমে সাজানো, সংখ্যাগুলোকে অধক্রমে, অধক্রম, ঠিক আছে, অধক্রম মানে ডিসেন্ডিং। অধক্রম ইংরেজি হলো ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট। অধক্রম ইংরেজি ডিসেন্ডিং, বড় থেকে ছোট। ঠিক আছে, সাজানো হয় তবে কোন সংখ্যাটির অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা, বড় থেকে ছোট আকারে সাজাবো, সাজাই। তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটা? 974। প্রথমে আমরা 974 লিখবো। তারপরে তারপরে কোনটা আসে? 876। 876 এর পরে কোনটা আসে? দেখো 974 876 হয়ে গেছে। তারপরে 643, তারপরে আসে 453, তারপরে আসে 227। ঠিক আছে, এই যে বড় থেকে ছোট আকারে আমি কি করলাম? সাজালাম। সাজানোর পরে কোনটার, কতগুলোর অবস্থান অপরিবর্তিত আছে? মাত্র একটার অবস্থান অপরিবর্তিত আছে। 227 জায়গায় 287 আছে, বাকি যেখানে যেটা ছিল সেখানে সেটা পড়েনি। তাহলে তোমার কোন সংখ্যাটির? 227। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 55 নম্বর বলেছে যদি প্রদত্ত শ্রেণীর সব সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে অ্যাসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম ইংরেজি হলো অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়। ঠিক আছে, সাজানো হয় এদের মধ্যে কোন সংখ্যাটির অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা, কোনটার অবস্থান অপরিবর্তিত থাকবে ছোট থেকে বড় সাজালে? সাজাই। ছোট, সব থেকে ছোট হচ্ছে এইটা 354। তারপরে দেখো 397, তারপরে আসবে কোনটা? 462। কোনটার অবস্থান অপরিবর্তিত থাকবে? বড়টারই, কারণ বড়টা শেষে আছে, আর ছোট থেকে বড়তে বড়টা শেষেই থাকবে। তাহলে এইটা আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে এটার। আর দেখ, আর একটারও আমি ওরকম পাবো না, কারণ দেখো এটা লিখলাম 462, তারপরে আমরা লিখবো কোনটা? তারপরে আসে 734। ঠিক আছে, 734 দাগ দিয়ে দিচ্ছি যাতে মিশে না যায়। তারপরে 881। তাহলে কতগুলোর অবস্থান অপরিবর্তিত থাকলো? একটার। ঠিক আছে, নেক্সট। এইবারে 56 নম্বর, উক্ত পর্যায়ক্রমটির ডান প্রান্ত থেকে 14তম পদের ডান দিকে 7তম। ডান থেকে 14 মানে রাইট থেকে 14 ডান দিকে 7। দুটোই ডান সমমেরু, দুটোই ডান সমমেরু, কি করে? বিকর্ষণ, তাই বিয়োগ। 14 থেকে 7 বিয়োগ করব। 14 থেকে 7 গেলে 7তম। কোন দিক থেকে নেব? ডান দিক থেকে। ঠিক আছে, 7তম ডান দিক থেকে, 7তম ডান দিক থেকে। ক্লিয়ার? চলো, ডান দিক কোনটা? এটা স্বাভাবিকভাবে আমরা জানি এটা বাম এটা ডান, তাই না? এটা বাম আর এটা ডান। তাহলে ডান দিক থেকে 7, 1 2 3 4 5 6 7, সাথে কি আছে? 94। ঠিক আছে,
আবার কাউন্ট নাম্বারিংও করে দিচ্ছি 3 4 5 6 7। ওকে, নেক্সট 57 নম্বর। যদি উক্ত সংখ্যাগুলোর প্রত্যেকটির প্রথম দুটি অঙ্কের স্থান পরস্পর বদলে দেওয়া যায় তবে সবথেকে বড় সংখ্যাটির প্রথম অঙ্ক সবথেকে ছোট সংখ্যাটির প্রথম অঙ্কের পার্থক্য কত হবে? ঠিক আছে, প্রত্যেকটির প্রথম দুটি অঙ্কের স্থান পরস্পর বদলে দেওয়া হয়। প্রথম দুটো মানে কি, এই যে প্রথম অঙ্ক এই যে 6 যেমন, আর দ্বিতীয় অঙ্ক এই যে 9, তার মানে এই দুটোর অবস্থান বদলে দেওয়া হবে, এই দুটোর অবস্থান বদলে দেওয়া হবে পরস্পর। তাহলে সব থেকে ছোট সংখ্যাটির প্রথম অঙ্কের পার্থক্য আর সব থেকে বড়, তাহলে আগে বদলাই। দেখো তোমরা এখানে দেখে একবারে করতে পারো যে বদলানোর পরে সব থেকে বড় কোনটা হবে। বদলানোর পরে সব থেকে বড় আমাদের এইটাই থাকবে, আর সব থেকে ছোট আমাদের কোনটা হবে? সব থেকে ছোট আমাদের দেখে চোখে দেখে যদি বোঝো তাহলে এইটা সব থেকে ছোট হবে। এবং তাদের কি বলেছে, প্রথম অঙ্ক তাহলে কোনটা হবে? 3, আর এখানে 8, কারণ এইগুলোই তো চেঞ্জ করছি, 8 আর 3 এদের পার্থক্য কত হবে? 5 অ্যান্সার। কিন্তু তোমাদের যেহেতু বোঝাচ্ছি, লিখে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে তাই লিখবো। তাহলে কি করব, বদলাই 6 4 5, এটা 3 6 8, এটা 5 3 9, এটা 8 9 7, ঠিক আছে 8 9 7, এটা আমাদের 6 5 3। তাহলে সব থেকে বড় দেখো এটা, আর সব থেকে ছোট এটা, উভয়েরই কি প্রথম অঙ্ক। তাহলে দুটোরই প্রথম অঙ্ক কি আছে? প্রথম অঙ্ক, প্রথম এই যে প্রথম আছে 3, প্রথম আছে 8, 8 বিয়োগ 3 5 অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট 58 নম্বর প্রশ্ন বলেছে যে যদি প্রত্যেকটি সংখ্যার দশকের অঙ্কের সাথে 5 যোগ করা হয় এবং প্রত্যেক সংখ্যার এককের অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, দশকের সাথে 5 যোগ এককের সাথে 1 বিয়োগ, দশক যোগ 5 একক বিয়োগ 1, আর শতক কিছু করব না, শতক যেমন আছে তেমনই থাকবে। তবে এই প্রকার গঠিত রূপান্তরিত সংখ্যা শ্রেণীর কোন অঙ্কটি সর্বাধিক বার আসবে? রূপান্তর হওয়ার পরে কোন অঙ্কটা সব থেকে বেশি বার আসবে জানতে চেয়েছে। চলো যা বলেছে করি। 6 যেমন আছে থাকবে, দশকের সাথে 5 যোগ 5 আর 2 7, এককের থেকে 1 বিয়োগ 1 থেকে 1 গেলে 0, ঠিক আছে। 4 যেমন আছে থাকবে, 4 আর 5 9, তারপরে 3 থেকে 1 গেলে 2, 2 এর মতো থাকবে, 2 আর 5 7, 7 থেকে 1 গেলে 6, 3 3 এর মতো, 1 আর 5 6, 6 থেকে 1 গেলে 5, ঠিক আছে 6 থেকে 1 গেলে 5। তারপরে তোমার 6 6 এর মতো থাকবে, 2 আর 5 7, 5 থেকে 1 গেলে 4, 1 5 আর 1 6, 8 থেকে 1 গেলে 7, তারপরে তোমার 2 3 আর 5 8, 1 থেকে 1 গেলে 0। তো রূপান্তরিত সংখ্যার মানে এইগুলোর মধ্যে চেয়েছে, এইগুলোর মধ্যে রূপান্তরিত সংখ্যা শ্রেণীতে মানে এইগুলোর মধ্যে কোন অঙ্ক সব থেকে বেশি বার এসছে? দেখি 6 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 সব থেকে বেশি এসছে, তাহলে 6 আমাদের অ্যান্সার। ঠিক আছে, সব থেকে বেশি বার এসছে 6। চলো নেক্সট, এবারে 59 নম্বর প্রশ্ন বলেছে যে উক্ত শ্রেণীর প্রথম অর্ধেকের সব সংখ্যাগুলির যোগফল দ্বিতীয় অর্ধেক ভাগের সব সংখ্যাগুলির যোগফলের পার্থক্য। তো প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেকের সব সংখ্যাগুলোর যোগফলের পার্থক্য, এটা আমাদের যোগ তো করতেই হবে কারণ যোগফলের পার্থক্য বলেছে। তাহলে দেখি প্রথম অর্ধেক কি পাই, এখান থেকে 4, দেখো এইভাবে করে আমি অর্ধেক আগে ভাগ করে নেব, বা তুমি গুনে নিতে পারো টোটাল কতগুলো আছে। দুই দিক থেকে যদি 4টে, এদিক থেকে আরো 4টে, এদিক থেকে আরো 4টে, এই একটা, তাহলে 4 4 8 1 9টা 9টি, ঠিক আছে। দুই পাশের গুলোই যোগ করতে হবে, করি। 8 আর 9 17, 17 আর 5, 8 আর 9 17, 17 আর 5 হলো 22, 22 আর 4 26, 26 আর 6, 26 আর 6 তোমার হয়ে যাবে 32, ঠিক আছে। 26 আর 6 32, 32 আর 3 35, 35 আর 6 41, 41 আর 6 47, 47 আর 3 50-এর 0, 50-এর 0, ঠিক আছে। তারপরে হাতে থাকে 5, আচ্ছা
হাতে 5 থাকছে, এটা আপাতত এখানে লিখে রাখি, দেখি আমরা ইউনিট ডিজিটগুলো করে বের করতে পারি কিনা, না হলে পুরোটাই করবো। দেখি 3 আর 4 7, আর 3 4 7 2 9, 9 4 13, 13 আর 3 13 আর 3 16, 16 আর 9 16 আর 9 25, 25 আর 4 29, 29 আর 6 35, 35 আর 5 40 এর শূন্য। তো ইউনিট ডিজিট থেকে বের করতে পারবো না, কারণ আমাদের 2 0 3টা অপশানে আছে এককে। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের? 4 3 7 2 9 4 13 3 16, 16 আর 9 25, 25 আর 4 29, 29 6 35, 35 5 40 এর শূন্য, হাতে থাকছে 4। তো 4 আর 6 10, 10 আর 6 16, 16 5 21, 21 আর 9 21 আর 9 30, 30 7 37, 38 39 40 41, 41 8 49, 49 50 আর 7 57, কত হচ্ছে? 570। এখানে 5 ছিল হাতে, 5 7 12, 12 1 13, 13 2 15, 13 2 15, 15 আর 3 18, 19 20 21 আর 4 25, 25 5 30, 1 31। ঠিক আছে, এদের কি চেয়েছে? পার্থক্য বা অন্তর। তো পার্থক্য কি হবে? এই দুটোর যদি বিয়োগ করি, 0 0 0 6, এইটা আমাদের অ্যান্সার, 2 6 0। ঠিক আছে, ক্লিয়ার? এখানে যোগ তো করতেই হবে, কারণ যোগ করে পার্থক্য বলেছে, তো যোগ আমাদের করতেই হবে আগে। ওকে, চলো, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে যাব। এইবারে আমাদের টাইপ 5 শুরু হচ্ছে। ঠিক আছে, টাইপ 5-এ আমাদের দেখতেই পাচ্ছি যে কি আছে, অ্যালফাবেট দিয়ে সংখ্যা সে শব্দ বানানো আছে, কার হ্যাট এরকম শব্দ বানানো আছে। ঠিক আছে, তো বলেছে বাম দিক থেকে নিম্নলিখিত 3 অক্ষরের শব্দের উপর ভিত্তি করে, অক্ষরের শব্দ উপর ভিত্তি করে গঠিত। ঠিক আছে, প্রশ্নটি বাম দিক থেকে প্রথম শব্দের, বাম দিক থেকে প্রথম, এই যে দ্বিতীয় অক্ষর, প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর, বাম দিক থেকে এটা প্রথম, তার আবার দ্বিতীয় অক্ষর, শব্দ প্রথম, অক্ষর দ্বিতীয়। ঠিক আছে, এটা প্রথম এটা দ্বিতীয়, এই যে সেই সংখ্যার মতনই আমরা যদি এটা লিখি, এখানে লিখি CAR, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর হলো, আর বলেছে ডান দিক থেকে প্রথম শব্দের প্রথম অক্ষর, ডান দিক থেকে প্রথম শব্দ এটা, তার প্রথম অক্ষর কোনটা? এইটা। ঠিক আছে, ই। তাহলে আমরা এ আর ই। এবার কি বলেছে? এদের মধ্যে কতগুলি অক্ষর আছে। আচ্ছা, তো এখানে এটা লেখারও দরকার নেই, মধ্যে কাউন্ট করলেই হবে। মধ্যে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। কটা আছে? 7টা। ঠিক আছে, এদের মধ্যে 7খানা অক্ষর আছে। ক্লিয়ার? নেক্সট, এইবারে 61 নম্বর বলেছে 3 বর্ণের শব্দ রয়েছে। ঠিক আছে, 3 বর্ণের শব্দের উপর ভিত্তি করে গঠিত প্রশ্নটি। যদি এগুলির প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বর্ণকে ইংরেজি বর্ণমালায় তার পরে আসা বর্ণের সাথে বদলে দেওয়া হয়, তবে এই প্রকারে নির্মিত কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ থাকবে না, কোনো স্বরবর্ণ থাকবে না। তাহলে ইংরেজি বর্ণমালার পরে আসা বর্ণের সাথে বদলে দিলে কোনো স্বরবর্ণ থাকবে না। আচ্ছা, তো দেখো এন, এন এর পরেই ও, তার মানে এইখানে স্বরবর্ণ থাকছে। তো আমি লিখে করছি যাতে বুঝতে পারো পরে দেখে। এন ও, পি এর পরে কিউ, এর পরে বি, এল এম। ঠিক আছে, তার মানে এখানে স্বরবর্ণ থাকছে না। সি এর পরে ডি, ও, পি, টি ইউ, এখানেও থাকছে। টি এর পরে ইউ, এখানেও থাকছে। তার মানে এই থাকছে না বলেছে, থাকছে না আমাদের একটাতে, একটাতে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 62 নম্বর বলেছে ডান দিক থেকে প্রথম বর্ণের, এখানেও 3 বর্ণের বর্ণসমূহ রয়েছে। ডান দিক থেকে প্রথম বর্ণসমূহের দ্বিতীয় বর্ণ, আর বাম দিক থেকে প্রথম বর্ণসমূহের দ্বিতীয় বর্ণ। তো ডান দিক থেকে প্রথম বর্ণসমূহ এটা,
তার দ্বিতীয় বর্ণ কোনটা? এই যে এটা, ঠিক আছে। দেখো আমাদের এরকম কি বললাম আমি, এই দিক থেকে এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আমরা সবসময় এইভাবে গুনবো, প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে, কোনো একটা বর্ণের সমূহের মধ্যে। তাহলে দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। আর আমাদের বাম দিক থেকেও বলেছে প্রথম বর্ণের দ্বিতীয়, বাম দিক থেকে প্রথম এটা, তার দ্বিতীয় ই। তাহলে ই আর জি এদের মাঝে কতগুলো আমাদের বর্ণ আছে? ইংরেজি বর্ণমালার ক্রমে বলেছে, ঠিক আছে। তার মানে ই এর পরে এফ আমি যদি 1 করে দেই, ঠিক আছে, তাহলেই আমাদের এটা সঠিক হবে। আমার এইখানে গুণে কিন্তু আমি পাবো না 1 2 3 4, কারণ ইংরেজি বর্ণমালার ক্রমে বলেছে। ই আর জি এর মাঝে একটাই থাকে, এফ। তাহলে কটা আছে? একটা। ক্লিয়ার হয়েছে? দেখো ডান দিক থেকে প্রথম বর্ণসমূহের দ্বিতীয় বর্ণ, ডান দিক থেকে এটা প্রথম, তার দ্বিতীয় বর্ণ, ঠিক আছে। বাম দিক থেকে প্রথম বর্ণসমূহের দ্বিতীয়, বাম দিক থেকে প্রথম, তার প্রথম দ্বিতীয়, ঠিক আছে। এদের মাঝে ইংরেজি বর্ণমালার ক্রম, মানে এ থেকে জেড ইংরেজি বর্ণমালা যে ক্রমে থাকে সেই অনুযায়ী কতগুলি বর্ণ আছে? শুধুমাত্র এফ আছে, মানে একটা বর্ণ আছে। ক্লিয়ার? নেক্সট, এইবারে 63 নম্বর। যদি এগুলির প্রত্যেকটি বর্ণকে ইংরেজি বর্ণমালায় তার পরে আসা বর্ণের সাথে বদলে দেওয়া হয়, তবে এই প্রকার নির্মিত কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ থাকবে না। ঠিক আছে, কার সাথে বদলে দেওয়া হবে? পরে আসা বর্ণের সাথে, প্রত্যেকটি বর্ণকে পরে আসা বর্ণের সাথে। তাহলে এম এর পরে এন, এ বি টি ইউ, তার মানে এখানে আছে তাই এটা নেব না, থাকবে না বলেছে, ঠিক আছে। সি ডি আর এস ওয়াই জেড, তাহলে এটা আমাদের নেই স্বরবর্ণ, স্বর আছে নেই, ঠিক আছে। এন ও আছে, এখানেও তোমার এন, এন এর পরে ও আসবে, এটা তো স্বরবর্ণ আসবে। তার মানে কয়টায় কোনো স্বরবর্ণ থাকবে না? আমাদের একটায়, ঠিক আছে, একটাতে কোনো স্বরবর্ণ নেই। নেক্সট দেখো বলেছে 64 নম্বরে যে 3 বর্ণের শব্দের উপর ভিত্তি করে গঠিত প্রশ্ন, ঠিক আছে। যদি উপরোক্ত সব শব্দের প্রথম বর্ণকে ইংরেজি বর্ণমালার তার পরে আসা বর্ণের সাথে বদলে দেওয়া হয়, তাহলে প্রথম বর্ণকে পরের সাথে মানে এক যোগ করব প্রথম বর্ণের সাথে, ঠিক আছে। তবে কতগুলি শব্দে একটির অধিক স্বরবর্ণ হবে? তাহলে জি এর সঙ্গে এক যোগ করলে এইচ, এইচ এর পরে আই, জে এর পরে কে, এল এর পরে এম, পি এর পরে কিউ। তাহলে এখানে আমাদের এই একটাতেই দেখো আগের থেকে আই একটা স্বরবর্ণ ছিল, তার সঙ্গে আর একটা পেলাম, তার মানে একটা বর্ণে আমাদের একটির অধিক স্বরবর্ণ হবে। আর এখানেও একটাই রয়েছে, এখানেও চেঞ্জ হয়ে স্বরবর্ণ আসেনি, তার মানে একটা অপশন সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রথমটি অথবা অন্য কোনো স্বরবর্ণ, প্রথমটি এই যে আই স্বরবর্ণ হয়েছে, পরের অন্য কোনো, তার মানে এই যে, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট 65 নম্বর প্রশ্ন বলেছে, যদি নিম্নলিখিত শব্দের মধ্যে প্রত্যেকটি শব্দকে সব অক্ষরগুলোকে না, এটা শব্দের সব অক্ষরগুলোকে, ঠিক আছে, উল্টো ক্রমে লেখা হয়, তবে নবগঠিত শব্দ বা বর্ণসমূহকে ইংরেজি শব্দকোষ অনুসারে সাজানো যায়, তবে নিম্নের কোন শব্দ ঠিক মাঝখানে আসবে? দেখো উল্টো করে আগে লিখতে হবে, তারপরে আবার ইংরেজি শব্দকোষ অনুসারে সাজাতে হবে। আগে উল্টো ক্রমে লেখা হবে, তারপরে ইংরেজি শব্দকোষ, মানে তোমার এ থেকে জেড অবধি যে তোমার ডিকশনারি, শব্দকোষ বলতে এখানে ডিকশনারিতে আমাদের কি থাকে? শব্দ এ থেকে জেড অবধি ক্রমে থাকে, ঠিক আছে, সেই ক্রমে আমাদের যদি সাজাই তাহলে কোন শব্দ ঠিক মাঝখানে আসবে? এখন এই যে কোশ্চেনটা দেখো ভালো করে বোঝো, প্রথমে উল্টো করে অক্ষরগুলোকে বলেছে, তো আমাদের এই ডাব্লু, এখানটায় টি, আমরা উল্টো করে লিখলে এইগুলো সামনে চলে যাবে না? এইগুলো সামনে চলে যাবে, তাহলে আমাদের উল্টো করে লিখে তো আমি করতেই পারি, চলো আগে একদম বেসিক ভাবে উল্টো করে লিখি, তারপরে আবার এটাকে অন্যভাবে করে দেবো। উল্টো করে যদি আমি লিখি তাহলে এস ও এল, ঠিক আছে, তারপরে কে এল এটি, তারপরে কে এল এ ডাব্লিউ,
তারপরে এম এল এ এম এ কে এম এল এ কে, তারপরে তোমার ডাব্লিউ এ এইচ এস, ঠিক আছে, ডাব্লিউ এ এইচ এস লিখলাম, কিন্তু আমাদের এটা বেসিকভাবে লেখা হলো, ঠিক আছে। এবার আমরা দেখব কি, এবার বলেছে যে ইংরেজি শব্দকোষ অনুসারে সাজানো হবে, তাহলে শব্দকোষ অনুসারে না সাজিয়ে এখানে নাম্বারিং করে লিখছি, ঠিক আছে। এটা 1 নম্বর, এটা কি 1 নম্বরে আসবে? সবার আগে কি আমাদের ডাব্লিউ আসে? এই কে টি কে কে এম এদের আগে ডাব্লিউ আসে না, আমাদের সবার আগে কি আসবে? কে আসবে, কে আসবে, এবং কে এর পরে এল এ আছে, এখানেও কে এর পরে এল এ আছে, এই অবধি দুটো সেম আছে, তারপরে ডাব্লিউ, তার মানে সবার আগে টি আসে না ডাব্লিউ আসে বলো? কে, কে আসবে, এই অনুযায়ী আমাদের এই দুটোর মধ্যে প্রথমে যে কোনো একটা আসবে, কে অনুযায়ী, এল অনুযায়ীও তাই, এ অনুযায়ীও তাই, তারপরে টি, টি আর ডাব্লিউ এদের মধ্যে কোনটা প্রথমে আসে? আমাদের টি প্রথমে আসে, ঠিক আছে, তাহলে টি প্রথমে আসে 1, তারপরে ডাব্লিউ আসে 2, ঠিক আছে, টি প্রথমে আসে তারপরে ডাব্লিউ আসে, ঠিক আছে, এইটা 2 গেল। এরপরে কে এর পরে কি আসে? এম আসে, এবার আবার এই দিক থেকে দেখা শুরু করব, কে এর পরে এম আসে, তাহলে এটা 3, কে এর পরে এল, এল তো এখানে নেই তাই এম, এম আছে, এটা 3, এম এর পরে কি আসবে? টি আসবে, এই যে 4, কারণ টি দিয়ে শুরু হচ্ছে, টি আসবে, তারপরে তোমার ডাব্লিউ আসবে, এটা 5, ঠিক আছে, তাহলে এটা 1 হয়েছে কোনটা অনুযায়ী? এইটা অনুযায়ী, এইটা, এইটা অনুযায়ী 1 হয়েছে, এইটা অনুযায়ী 2 হয়েছে, আর এইগুলো সেম আছে ওই জন্য, ঠিক আছে। তারপরে এইটা এখানে এম এর জন্য 3 হয়েছে, এটা 4 হয়ে, এটা 4 হয়েছে, এটা 5 হয়েছে, চেয়েছে যে কোন শব্দটি মাঝখানে আসবে, 3 যেটা সেটা মাঝখানে আসবে, মানে কে এ এল এম, অর্থাৎ এম এল এ কে, কে এ এল এম, কে এ এল এম, এইটা আমাদের মাঝখানে আসবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো ডিকশনারি অনুযায়ী সাজানোর নিয়ম, ধরো আমি বললাম তোমার বি ও ডাব্লিউ বো, আর বি এ ডবল এল বল। এবার বলো এই দুটোর মধ্যে কোনটা আমাদের প্রথমে আসবে ডিকশনারিতে? এইটা প্রথমে আসবে, এইটা দ্বিতীয়তে আসবে, কেন? কারণ আমরা বি দেখতে পাচ্ছি দুটোতেই আছে, এটার দেখে বি দেখে বুঝতে পারবো না, তারপরে আমরা দেখব পরেরটা, এটাতে এ আর এটাতে ও, তাহলে বলো এ প্রথমে না ও প্রথমে? এ প্রথমে, তার মানে ডিকশনারি অনুযায়ী এটা 1 নম্বর আর এটা আমাদের 2 নম্বর, ঠিক আছে। এখানে সেরকম ভাবে আমাদের প্রথমে সবার প্রথমে এই বাম দিক থেকে দেখতে দেখতেই যেতে হয়, বাম দিক থেকে দেখতে দেখতে যেতে হয়, তো বাম দিক থেকে দেখতে দেখতে গেলে আমাদের টি কে এম ডাব্লিউর মধ্যে কে সব থেকে সবার আগে আসে, তাহলে কে আগে আসে, কিন্তু দুটো কে আছে তাই এই দুটোর মধ্যে আবার তুলনা করতে হবে, তাই এল দেখেছি, এল কে এর পরে এলও দুটোতে আছে, এও দুটোতেই আছে, তারপরেরটা দেখতে পাচ্ছি দুটোতে আলাদা আছে, তার মানে কোনটা আগে আসে? টি আগে আসে, তাই এটা 1, এটা 2, ঠিক আছে। এরপরে দেখো কে, কে এর লাইনটা চলে গেল, কে হয়ে গেল, এবার এম আসবে, তারপরে টি আসবে, তারপরে ডাব্লিউ আসবে, অ্যান্সার পেয়ে গেলাম। মাঝে কোনটা আসবে? 3 নম্বরটা, কারণ 1 2 3 4 5, তুমি দেখো 1 2 3 4 5, মাঝে কোনটা আসে? 3, ওকে, ক্লিয়ার। এবার দেখো পরীক্ষার সময় তোমরা যখন বাড়িতেও প্র্যাকটিস করবে, মেইনলি যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখন এইভাবে লিখবে না, লিখবে না, কেন? কারণ আমাদের উল্টো ক্রমে লেখা হচ্ছে যখন, তখন আমাদের যে হিসাবটা আমি ডিকশনারিতে বাম দিক থেকে করছিলাম শব্দকোষে, শব্দকোষে যেটা বাম দিক থেকে করছিলাম সেটা আমি করব না, কেন? কারণ উল্টো বলেছে, উল্টো, সেটা আমি ডান দিক থেকে করব, সেটা আমি কোন দিক থেকে করব? ডান দিক থেকে, ডান দিক থেকে, যেটা আমাদের হচ্ছিল বাম দিক থেকে, সেটা আমি করব, উল্টো বলেছে তাই ডান দিক থেকে, ওকে। তাহলে এবার দেখো আমি এই কালি দিয়ে আরেকবার চেক করে দিচ্ছি, তাহলে যদি আমি উল্টো ডান দিক থেকে দেখি, তাহলে ডান দিক থেকে দেখো এটা, এটা কে, এটা কে, এটা টি, এটা এম, এটা ডাব্লিউ, তাহলে সবার আগে কোনটা আসে? কে আসে, তারপরে এল, এল সেম দেখতে পাচ্ছি, তারপরে এও সেম দেখতে পাচ্ছি দুটোতেই, তার মানে এই অবধি বুঝতে পারবো না, তারপরে টি আর ডাব্লিউর মধ্যে টি আগে আসবে তাই 1, ডাব্লিউ পরে আসবে 2, আমি এইগুলো উপরের গুলো লিখবো না যখন এইভাবে করব। তাহলে আমাদের 1 2 পেয়ে গেছি, তার মানে এই দুটোর মধ্যে তো অ্যান্সার হবেই না, তাই এই দুটো তুমি এখানে ওয়াক আর টক তো অপশানে নেই,
কেটে দেওয়ারও দরকার নেই, বা কাটতেও পারো, ওয়াগ অ্যান্সার হচ্ছে না। তারপরে আমরা দেখব কি 1 2 হয়ে গেল। এখন কে এর লাইন চলে গেছে, ডিকশনারি অনুযায়ী কে এর সব বর্ণ শেষ। এরপরে আমাদের কিসের বর্ণ আসে, এল এর এখানে কিছু নেই তাই কাটা, দরকার নেই। তারপরে আসে এম এর এইটা আছে, বা আমি বলেছি কি এই দিক থেকে দেখব, এম এই যে আসলো 3 নম্বর। তারপরে আসে কি, তারপরে এম এর পরে এন ও পি, ঠিক আছে, কে এম, এম এর পরে এন ও পি কিউ আর এস টি, টি আসে, তাহলে টি এই যে ডান দিক থেকে দেখছি আমি, টি আসবে। তারপরে আসবে ডাব্লু, ঠিক আছে, দুটো কে এর মধ্যে এই একটা প্রথম একটা দ্বিতীয়, তারপরে আমাদের এল এম টি ডাব্লু, তাহলে মাঝখানে কোনটা আসবে, এম এর যেটা সেটা এইটা, ঠিক আছে। এবার এইটা তখনই তুমি ঠিক করতে পারবে তাড়াতাড়ি, ভুল হবে না যখন তুমি এটা বেশি করে প্র্যাকটিস করবে, আর না হলে তোমাকে এইভাবে লিখে করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো এবারে দেখো এনটিপিসি সিবিটি 2 2022-এ তোমার শব্দ নিয়ে যে কোশ্চেন এসছে সেটা এই যে, ঠিক আছে, 66 নম্বর। বলেছে যদি প্রতিটি শব্দের চতুর্থ অক্ষর ইংরাজি বর্ণমালার ক্রমানুসারে তাদের পরের অক্ষরের সাথে বদলে দেওয়া হয়, চতুর্থ যোগ 1, ঠিক আছে, চতুর্থর সাথে 1 যোগ বদলে দেওয়া হয়, তবে এইভাবে তৈরি হওয়া কতগুলি অক্ষর সমূহতে 2টি স্বরবর্ণ হবে বলেছে, 2টো স্বরবর্ণ হবে। আচ্ছা তো দেখি, চতুর্থ এন, এন এর পরে ও, 2টো আছে। ই এর পরে এফ হবে, ই এর পরে এফ হবে না, এটা একটা স্বরবর্ণই রয়েছে। পি কিউ হবে না, জি এইচ হবে না, ডি ই, তাহলে এখানে এ আর পরে ই আসলো, তাহলে স্বরবর্ণ আমাদের 2টো হলো, তাহলে কয়টায়, 2টো, 2টো শব্দে 2টো অক্ষর সমূহতে আমাদের কি হবে, 2টি স্বরবর্ণ হবে, ঠিক আছে। দেখো যেসব প্যাটার্ন গুলো আমাদের এসছে সেগুলো আমি সবই তোমাদের করালাম। এবার এই দেখো এই সেম প্যাটার্নের এই যেগুলো আমাদের স্বরবর্ণ থাকবে না, ঠিক আছে, স্বরবর্ণ থাকবে না, এরকম ধরো আরো ছিল, তো একই জিনিস বারবার আরো সেম মেসেজগুলোর জন্য আমি দেইনি, ঠিক আছে। 66টা টোটাল কোশ্চেন আমাদের পেয়েছি প্যাটার্ন মিলিয়ে সব, ওকে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে এখানেই ক্লাসটা এন্ড করছি, ওকে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।